আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ২০২৫-এর ১৬ই জুলাই গোপালগঞ্জের বুকে যে তাণ্ডবের সৃষ্টি হয়েছিল, পাঁচজন মানুষ নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিলেন, যে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল, তা নিশ্চয়ই আমরা এখনও ভুলে যাইনি। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে ১৬ই জুলাই যেদিন আবু সাইদ নিহত হলেন ইন্টেনশনালি, জাতীয় নাগরিক পার্টি ওই দিনেই মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচি দিল এবং তাদের যাওয়াকে কেন্দ্র করে যা যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ১৬ই জুলাই আর কয়েক ঘন্টা বাকি, আবারও কি গোপালগঞ্জে কিছু ঘটতে যাচ্ছে? নইলে সেখানে ৫ প্লাটুন বিজিবি সদস্য কেন মোতায়েন করা হবে? হতে পারে সতর্ক অবস্থা, এবং বুধবার সকাল থেকেই সেখানে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন, র্যাব পুলিশ সদস্যরা রয়েছেন। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে এই যে জুলাই আন্দোলনের নায়কেরা, তারা গোপালগঞ্জে বেশ হিরোর বেশে যাওয়ার পরিকল্পনা করলেও দ্বিতীয় বর্ষপূর্তিতে তারা কিন্তু কোনো ধরনের কর্মসূচি রাখেনি, এটিও আপনারা জানেন। সারা দেশে তারা পদযাত্রা কর্মসূচি দিয়েছিল, সেখান থেকে শুধুমাত্র গোপালগঞ্জকে বাদ দিয়েছে। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমার ধারণা সুদূর ভবিষ্যতেও তারা গোপালগঞ্জে যাওয়ার সাহস পাবে না, সেই নৈতিক সাহস তাদের নেই। এবং সেদিন ২০২৫-এর ১৬ই জুলাই তারা যে হিরো হতে গিয়ে একেবারে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, আর্মড কারের মধ্য দিয়ে জীবন বাঁচিয়ে ফিরে আসতে পেরেছিল, নিশ্চয়ই এটিই তাদের সৌভাগ্য। জাতীয় নাগরিক পার্টি মার্চ টু গোপালগঞ্জের ডাক দিল এবং তাদের পক্ষ থেকে কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল গত বছর, যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি গুঁড়িয়ে দেওয়া হবে, গোপালগঞ্জ নিয়ে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এবং ওই দিন সকাল থেকেই স্থানীয় মানুষরা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অবশ্যই বিক্ষুব্ধ হয়ে ওঠে, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা রাজপথে নেমে আসে। এবং একটা পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনের গাড়িতে হামলা চালানো হয়। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে সেখানে পুলিশ অ্যাকশনে যায়, সেনাবাহিনী অ্যাকশনে যায়, বিপরীতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ এক কাতারে নেমে আসে। এদিকে রাজধানীতে পুলিশের কন্ট্রোল রুমে বসে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং এনসিপি নেতা, সেই সময়ের অন্যতম উপদেষ্টা সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দিচ্ছিল যে কিভাবে কোথায় অ্যাকশন করতে হবে, কীভাবে গুলি চালাতে হবে। এই সব ছবি তো আমাদের কাছে এসেছে। তারা নির্দেশ না দিলে কন্ট্রোল রুমে বসে থাকবে কেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারেন। এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তো একটা পর্যায়ে তুমুল সংঘর্ষে গুলিতে ৫ জন নিহত হয়। এনসিপি নেতারা কিভাবে পালিয়ে আসে, সেখান থেকে খুলনায় যায় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, সেগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। কিন্তু এই যে ৫ মানুষ নিহত হলেন, তারপর কি হলো? কাদেরকে আসামি করা হলো? পুলিশ একে একে ১২টি মামলা করল প্রাণহানির ঘটনায়। ১২টা মামলার মধ্যে ১৫,০০০-এরও বেশি আসামি, তার মধ্যে প্রায় ৫০০ জন নারী। মজার বিষয় হচ্ছে, যেই মানুষরা নিহত হলেন সেই মানুষদেরই আত্মীয় স্বজন, সতীর্থ কিংবা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরই আসামি করা হলো। অথচ পুলিশ তখন বলেছিল যে আমরা আত্মরক্ষার্থে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি।
তুমুল সমালোচনার মুখে সেনাবাহিনীও স্বীকার করে নিল যে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে, কিন্তু গুলির ঘটনা কোথাও এলো না। গুলি মনে হলো যে আসমান থেকে এসে ওই মানুষগুলোর বুকে বিঁধল। আইএসপিআর থেকেই বলা হয়েছিল যে সেনাবাহিনী আত্মরক্ষাতে বল প্রয়োগ করেছে, যদিও কোনো কোনো ভিডিও যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, মানুষ দেখেছে যে কারা গুলি ছুটছে। এবং যাদেরকে আসামি করা হলো তার পরের আরও কয়েকদিন তো একটা ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিল পুরো গোপালগঞ্জ, যার রেশ দেশের অন্যান্য অঞ্চলেও পড়েছিল। মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, পুরো জেলা প্রায় শূন্য হয়ে পড়েছিল। আসামিদের ধরতে নৌবাহিনীর সদস্যদের পর্যন্ত মোতায়েন করা হয়েছিল, যাতে তারা নৌপথে জলপথে কেউ পালাতে না পারে। এতটাই হিংস্র হয়ে উঠেছিল প্রশাসন। মানুষ বলছে যে বাকি আছে শুধু বিমান বাহিনী নামাতে। সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল, পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী পর্যন্ত। আমার যতদূর মনে পড়ে ওই সময় হেলিকপ্টারও টহল দিচ্ছিল। তো এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিশন গঠন হলো। একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিশন গঠিত হলো। তদন্ত কমিশন একটা প্রতিবেদনও জমা দিল, কিন্তু গুলির বিষয়ে সেই তদন্ত কমিশনের প্রতিবেদনেও কোনো শব্দ উচ্চারণ করা হলো না। কেন করা হলো না? ওই কমিটির নাকি এখতিয়ারের বাইরে ছিল গুলির বিষয়টি তদন্ত করতে। কেন? এখানেই তো প্রশ্ন, যে গুলি বিষয়ে কোনো কিছু লেখা যাবে না বা গুলির বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি গুলি তাহলে কারা করেছিল। এই যে মানুষগুলো নিহত হলেন, বিচার পেয়েছে? এখনও কি বিচার হবে? ডক্টর ইউনূস সরকার জঙ্গি শাসন কায়েম করেছিল, কিন্তু এই বিএনপি সরকার নিশ্চয়ই সেটিও করা হবে না। এবং মজার বিষয় হচ্ছে, তদন্ত কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে ওই দিনের ওই সংঘর্ষের জন্য দুপক্ষই দায়ী। দুই পক্ষ যদি দায়ী হয়ে থাকে, এনসিপির নেতাদের বিরুদ্ধেও বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না, সেটা আমরা আশা করতেও পারি না। কিন্তু এই যে 16ই জুলাই আবারও কি গোপালগঞ্জে কিছু ঘটবে, আমরা সেটি প্রত্যাশা করি না। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সদস্যরা, র্যাব সতর্ক অবস্থা রয়েছে, এটি আমরা আশা করি ঠিক আছে হোক। কিন্তু তুষের আগুন কতক্ষণ চাপা দিয়ে রাখা সম্ভব হবে? আমাদের একটা ট্রাইব্যুনাল আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24শে আন্দোলনে যারা নিহত হয়েছে সেসব ঘটনায় শেখ হাসিনা সহ আরও অসংখ্য মানুষের বিচার চলছে, কিন্তু সেসব বিচারিক কার্যক্রম নিয়ে তো এই ট্রাইব্যুনাল এরই মধ্যে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, বিতর্কিত হয়েছে। এবং ডক্টর ইউনূসের যেই কার্যক্রম, তার ধারাবাহিকতা এখনও অব্যাহত থাকায় মাত্র 5 মাসে বিএনপি সরকারও তুমুল বিতর্কের মধ্যে পড়ছে। এসব জায়গা থেকে নতুন করে আন্তর্জাতিক 5টি মানবাধিকার এবং সাংবাদিকদের প্রতিষ্ঠান এই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে তুমুল অসন্তোষ প্রকাশ করেছে। কোন ঘটনাকে কেন্দ্র করে? সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে নতুন করে শাপলা চত্বর হত্যা মামলায় আসামি করা হচ্ছে। এখন তাদের বিরুদ্ধে যেই অনেকগুলো মামলা ছিল সেইগুলো থেকে একে একে তারা জামিন পেয়ে গেছে, এখন ছাড়া পেয়ে যাওয়ার কথা, কিন্তু না, ছাড়া যাবে না। নতুন করে শাপলা চত্বর হত্যা মামলার আসামি করতে হবে। কেন? ওই ঘটনার পরে 71 টেলিভিশনে ফারজানা রূপা একটি অনুষ্ঠান করেছিল, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে নাকি শাপলা চত্বর হত্যার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল। এইগুলোকে সামনে এনে আন্তর্জাতিক
5টি সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল 19, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিভিকাস, এই প্রতিষ্ঠানগুলো তারা নতুন করে একটি বিবৃতি দিয়েছে। যে বিবৃতির ভাষাগুলো, শব্দগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে তারা কতটা তুমুল ভাষায়, তুমুল নিন্দা জানানোর মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে, হোল ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে। তারা বলছে যে যেহেতু শাপলা চত্বরের যে ঘটনাটি সেটি রাজনৈতিক ছিল, তাই বিতর্কিত কোনো রাজনৈতিক ঘটনা কিভাবে সম্প্রচার করা হবে সেই সিদ্ধান্তকে কখনোই অপরাধ হিসেবে গণ্য করা যায় না। অর্থাৎ গণমাধ্যমগুলো তার মতো করে রিপোর্ট করবে, সেই রিপোর্টের মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে। মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিচার করা তো দূরের কথা, এমন আচরণকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা আইনিভাবে ভুল। আইনি ভিত্তি ছাড়া এমন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত বাংলাদেশের সাংবাদিক এবং গণমাধ্যমগুলোর মধ্যে একটি ভীতিকর পরিবেশ করে উঠবে। এখন তো যে কোনো হত্যাকাণ্ড নিয়ে যদি সাংবাদিকরা রিপোর্ট করতে যায়, তারা তো 7-5 ভাববে যে এগুলো আবার মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে না যায়। এই 5টি প্রতিষ্ঠান সরাসরি যৌথ বিবৃতির মাধ্যমে এই ধরনের বিচারিক কার্যক্রম, এই ধরনের উদ্যোগ ট্রাইব্যুনালের সরাসরি বন্ধের আহ্বান জানিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো বলছে সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান তদন্ত বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং যদি বলছিলাম যে এই ট্রাইব্যুনালের সম্পর্কে তারা কতটা অসন্তোষ প্রকাশ করেছে, তা এই অংশ শুনলে আপনারা বুঝতে পারবেন। এই বিবৃতিতে বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মৃত্যুর ঘটনায় দায়ের করা অসংখ্য হত্যা মামলায় ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শাকিল আহমেদকে আটক রাখা হয়েছে। তবে এসব মামলার কোনোটিতেই এখনও পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি এবং সাংবাদিকদের পেশাগত প্রতিবেদন কিভাবে হত্যার অপরাধ হতে পারে তার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। সাবেক সরকারের সমর্থক সন্দেহে হাজার হাজার মানুষের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করা হয়েছে এটিও তারই অংশ এবং এগুলোর বেশিরভাগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। বোঝা গেছে কি বলছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো? এখনো হাজার হাজার মানুষ, তাদের মধ্যে অসংখ্য নিরপরাধ মানুষ, কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত নেই, তারা বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন। কোনো মামলায় জামিন হলে পরবর্তীতে আরেকটি পেন্ডিং মামলা আসছে। এগুলো পুরনো কথা, আমি আপনাদের সামনে অসংখ্যবার তুলে ধরেছি আমার অভিজ্ঞতা থেকে। কোনো মামলায় জামিন হলে নতুন করে মামলা দেওয়া হচ্ছে এবং মামলা দিতে দেরি হলে সহজে জেল গেট থেকে বের হতে দেওয়া হচ্ছে না। মানে হয়তো কারোর বিরুদ্ধে 2-4টা মামলা ছিল, সবগুলো জামিন হয়ে গেছে, তারপরেও বের হতে দেওয়া হচ্ছে না, নতুন মামলা আসবে, তোমাকে থাকতে হবে। যুবলীগের এক নেতা 5 বার বের হতে গেল, 2 দিন আগে সংবাদ এসেছে, আপনারা দেখেছেন। তাকে 5 বারের জন্য জেল গেট থেকে আটক করা হয়েছে, মানে ওখানেই রেখে দেওয়া হয়েছে, বের হতে দেওয়া হয়নি, তার আগেই পেন্ডিং মামলা। কি বলবেন যে আওয়ামী লীগ সরকারের সময়ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। কি বলবেন যে তারা এই মামলার ভয়ে, আটক হওয়ার ভয়ে ধান ক্ষেত, পাট খেতে লুকিয়েছে? অবশ্যই লুকিয়েছে, অবশ্যই অমানবিক কার্যক্রম ঘটেছে, কিন্তু তখন তো জেল গেট থেকে বের হওয়ার পরে সাদা পোশাকে পুলিশ ধরতো, আর এখন তো জেলের মধ্যে থাকতে থাকতেই নতুন মামলা দেওয়া হচ্ছে, মানে আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়া। যে 5টি মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংস্থা বিবৃতি দিয়েছে, তারা আরও কি বলছে একটু খেয়াল করে শুনুন। তারা বলছে গত 2026 সালের 11 মে বাংলাদেশের হাইকোর্ট রূপা ও শাকিল আহমেদকে অধিকাংশ মামলায় জামিন দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তীতে সেই আদেশ স্থগিত করে।
জামিন হয়ে গেছে, হাইকোর্ট চেম্বার জজ হয়ে আপিল বিভাগ সেগুলো আবার স্থগিত করছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই নতুন প্রক্রিয়াটি, অর্থাৎ যে প্রক্রিয়ায় হেফাজতের শাপলা চত্বর হত্যা মামলায় নতুন করে প্রক্রিয়াধীন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য, এই প্রক্রিয়াটি এমন একটি আদালত ব্যবস্থায় তাদের আটকে রাখার আলাদা পথ তৈরি করছে যেখানে জামিন পাওয়া বিরল। অর্থাৎ অন্যান্য মামলায় কেউ কেউ জামিন পেলেও এই যে আইসিটি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ক্রিমিনাল ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের যাদের বিচার চলছে তাদের তো কারোর জামিন হচ্ছে না। এখন ফারজানার উপর শাকিল আহমেদের মতো মানুষদেরকে স্থায়ীভাবে আটকে রাখার জন্য এই ট্রাইব্যুনালের নতুন মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে করে তাদের আটকাদেশ স্থায়ী রূপ লাভ করে। এটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও অন্যান্যদের বক্তব্য। আর কোনো কিছু বলার থাকে এখানে? তার মানে এখন আদালত কিংবা ট্রাইব্যুনালের মাধ্যমেই মানুষ স্থায়ীভাবে আটকে থাকছে কারাগারের অভ্যন্তরে। মঞ্চ ৭১-এর একটি অনুষ্ঠান, সংবিধান এবং আমাদের মুক্তিযুদ্ধ বিষয়, সেখান থেকে আমাদের ১৯ জনকে আটক করা হয়েছিল, প্রথমে ১৭ জন, পরবর্তীতে ২ জন, তার মধ্যে অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিলেন। দীর্ঘদিন জেলে থাকার পর আমরা কোনো রকমে জামিনে বের হই। তার কি কোনো তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে? আমরা কি সন্ত্রাসী কার্যক্রম করেছিলাম? মুক্তিযোদ্ধারা কি সন্ত্রাসী কার্যক্রম করেছিলেন? অসংখ্য শিশু, বাচ্চা, 18-র নিচে বয়স, তাদেরকেও এরকম হত্যা মামলায় বা সন্ত্রাসী মামলায় দিয়ে দেওয়া হচ্ছে এই ২৪শে আন্দোলনকে কেন্দ্র করে। আর সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় এইসব সাংবাদিক শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে উৎসাহিত করেছিল। কথা যদি সত্য হয়, যথাযথ আইনে এদের বিচার করা হোক। আর কতবার বলা হবে এইসব কথা? আর এখন যা চলছে, তখন এই সাংবাদিকরা শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে উৎসাহিত করেছিলেন, আর এখন সাংবাদিকরা কি করছেন? আগের চেয়ে এখন তো নানান অধ্যায়ে, সাংবাদিকতার বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন পর্বে চাটুকারিতা, দখলদারিত্ব আরও বেশি বেড়েছে। ২৪শে আন্দোলনের পর, ৫ আগস্টের পর রাতারাতি বিএনপি জামাতপন্থী সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যম দখল করে নিল। আওয়ামীপন্থী কিংবা নিরপেক্ষ সাংবাদিক যারা ছিলেন তাদেরকে রাতারাতি এক কলমের খোঁচায়, রাতারাতি দূরের কথা, মানে মিনিটের মধ্যে এক কলমের খোঁচায় চাকরি থেকে অনেককে বহিষ্কার করা হলো। এখনও যেসব অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, এই যে সাংবাদিকদের ছুতানাতা নানান কারণে যে মামলা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আটক করা হচ্ছে, তাদের বিরুদ্ধে এই সাংবাদিকরা এখন যারা রাজত্ব করছেন, বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা কোনো কথা বলছেন সেসব বিষয়ে? বলছেন না তো। তাহলে কি হচ্ছে? আর আমাদের প্রধানমন্ত্রী বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, এবং এই গণমাধ্যমগুলোর কোনোটিতে এখন রাজাকারদের উত্তরসূরিদের, যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের দেদারসে কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে ৭১কে বিতর্কিত করার জন্য।